আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে হয়রানির কারিগর এনএসআই কর্মকর্তা পলাশ রয়ের এজেন্ট। শিবিরের প্রশংসা করলেও জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। প্রতিবেশী নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভারত উদ্বিগ্ন, বাংলাদেশ নিয়েও। ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক। হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান। এবার বিস্তারিত। জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর উপপরিচালক আমিনুল হক পলাশ প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাসিনা সরকারের দায়ের করা সব মামলা ও তাকে হয়রানির কারিগর হিসেবে পরিচিত। এনএসআই এর উপপরিচালক হিসেবে কলকাতা দূতাবাসে কনসুলার অ্যাটাচে দ্বিতীয় সচিব ছিলেন আমিনুল হক পলাশ। ছাত্র জীবনে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। 2023 সালের মাঝামাঝি সময় তাকে কলকাতা দূতাবাসে পাঠানো হয়। এর আগে এনএসআই এর সাবেক ডিজি টিএম জোবায়ের তাকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার যাবতীয় বিষয় দেখাশোনার দায়িত্ব দেন। তিনি এবং এনএসআই এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ডক্টর ইউনূসের বিরুদ্ধে কত সংখ্যক মামলা দেওয়া যায়, কি ধরনের মামলা দেওয়া যায়, সাক্ষী এবং অভিযোগকারী কাকে কাকে করা যায়, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ বিভিন্ন সংস্থার কর্মচারীদের বিভিন্ন সময়ে চাকরি যাওয়া কর্মচারীদের কিভাবে মামলার কাজে রাজপথে প্রতিবাদের কাজে লাগানো যায়, আইনজীবী কাদের নিয়োগ করা যায়, মামলার উপযুক্ত আর্জি তৈরি করা ইত্যাদি যাবতীয় কাজ করেন। মামলা হওয়ার পর ওই কর্মকর্তা ডক্টর ইউনূস যাতে হয়রানির শিকার হন, নির্যাতনের শিকার হন, সেজন্য লিফট বন্ধ করে দিয়ে সিঁড়ি বেয়ে 5-6 তলায় ওঠানো নামানো, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ফ্যান চালানো বন্ধ করা ইত্যাদি কাজ করা হতো। আমিনুল হক পলাশ কলকাতা মিশন থেকে পালান 2024 সালের নভেম্বরে। এখন তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন টিভিতে তিনি টক শোতেও অংশ নিচ্ছেন। 3 নভেম্বর 2024 তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তিনি কলকাতা থেকে কিভাবে লন্ডন পালিয়ে গেছেন তাও রহস্যজনক। আমিনুল হক পলাশ লন্ডনে যাওয়ার ক্ষেত্রে এনএসআই এর অনুমতি নেননি। তার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টও ছিল, কিন্তু ভিসা কিংবা লন্ডন যাওয়ার সরকারি অনুমতিপত্র ছিল না। এগুলো ছাড়াই তিনি লন্ডনে পালান। কলকাতার কূটনৈতিক সূত্র জানায়, রয়ের এজেন্ট হিসেবে কাজ করার কারণে তিনি ভারত থেকে তার কাছে থাকা বেআইনি সবুজ পাসপোর্টে ব্রিটিশ ভিসা পেতে সক্ষম হন। কূটনৈতিক পাসপোর্ট থাকার পরও সবুজ পাসপোর্ট রাখা বেআইনি, এজন্য তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। আমিনুল হক পলাশ এনএসআইতে যোগ দেন 2014 সালের 10 আগস্ট সহকারী পরিচালক হিসেবে। তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত ছিলেন 2024 সালের 1 এপ্রিল থেকে। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের আগে বিভিন্ন রাজনৈতিক ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে এনএসআই জানায়। তাকে গত বছরের 3 নভেম্বর দেশে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি ফিরে আসেননি। কর্মস্থলে অনুপস্থিত থাকার 60 দিনের অধিক হওয়ায় তাকেও পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ডিজার্শনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার অফিসে ফাইল পাঠিয়েছে এনএসআই। জামাত ইসলামী যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। জামাত তাদের জন্য কাউকে হুমকি হিসেবে চিহ্নিত করলে তাকে নিশ্চিহ্ন করতে আক্রমণ করে, এমনটা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, পলিটিক্যাল পার্টি হিসেবে জামাতের কিছু বিষয় আমাদের বুঝতে হবে। ইটস ভেরি অর্গানাইজড পার্টি, ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি। জামাতের যারা কর্মী, সাথী, সমর্থক, ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাই হার্ড। তারা পার্টির জন্য বাঁচতেও পারে, মরতেও পারে। ডু এনিথিং ফর পার্টি। তারা কোনো ভালো মন্দ কোনো বিচারের মধ্যে নাই। পার্টির কমান্ড তারা মানবে, অনেকটা আমাদের মিলিটারির মতো। বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিং এর মধ্য দিয়ে যায়, জামাত অনেকটা সেরকম। এবং জামাতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজড। সো তারা সম্মিলিতভাবে যদি কোনো শত্রু চিহ্নিত করতে পারে তাকে তারা যেভাবে অ্যাটাক করবে, এটা বাংলাদেশে অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে না। বর্তমানে রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি প্রভাব ফেলছে, আর এখানেও জামাতকে এগিয়ে রাখলেন রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো। একটা হলো প্রচলিত মাঠ, যে মাঠে আমরা লড়াই সংগ্রাম করি, জনসভা আন্দোলন করি, যেখান থেকে আমাদের ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে। আর আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল মাঠ। ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জনসভায় এর বেস্ট 50,000 1 লাখের মানুষ হবে, আর আমার একটা ডিজিটাল কন্টেন্ট মুহূর্তে 10 লক্ষ 1 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। সো ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ডিজিটাল মাঠে জামাত তার প্রতিপক্ষ, বিরোধী পক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে, তাকে কি ভাষায় আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তাদের অসংখ্য বট আইডিয়া আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে
মানে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে, যে কোনো বিষয়ে তারা কুৎসিত মন্তব্য করতে পারে। জামাতের রাজনৈতিক শিষ্টাচার নেই উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয়। ধরুন জামাতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে জামাতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং তাকে পিটিয়ে মেরে ফেলো? এটা তো একটা সভ্য দেশে হতে পারে না, অথচ এটা ঘটেছে। সো আমি যখন তাদের পক্ষে বলেছি তাদের দুর্দিনে, সেটা কিন্তু তারা মনে রাখেনি। এখন আমার কোনো বক্তব্য বা আমার কোনো রকম বয়ান ঠিক এবং জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি জামাতের জন্য তারা হুমকি মনে করে, সঙ্গে সঙ্গে তাদেরকে এলিমিনেট করতে কিংবা তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দুইবার চিন্তা করবে না। 2019 সালের ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতিমধ্যে সাময়িক বাতিল করেছে। আর তাতে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে 19 সালের অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রব্বানীর প্রার্থিতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। গোলাম রব্বানীর জিএস পদ বাতিল হলে ওই নির্বাচনে রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এদিকে গোলাম রব্বানীর ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি। রাশেদ খান বলেন, গোলাম রব্বানী শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি। শিক্ষার্থীরা ছাত্রলীগকে পছন্দ করতো না। সেই নির্বাচনে আমাদের প্যানেলে 11টি পদে জয়ী হলেও মাত্র 2 পদে আমাদের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তিনি আরো বলেন, দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা গুরুত্বের সঙ্গে আমার অভিযোগ বিবেচনা করেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে 2019 সালের ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোটদানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধ সিল মারা, ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট বাক্স সহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত হয় ডাকসুর ওই নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে বিজয়ী হন নুরুল হক নূর। তিনি 11,062 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন। তার প্রাপ্ত ভোট 9,129। এদিকে 10,484 ভোট পেয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক জিএস পদে বিজয়ী ঘোষণা করা হয় ছাত্রলীগের গোলাম রব্বানীকে। দ্বিতীয় অবস্থানে ছিলেন মোহাম্মদ রাশেদ খান। তার প্রাপ্ত ভোট 6,063 ভোট। গোলাম রব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। সিন্ডিকেটে তার অবৈধ ঘোষণা করলে নির্বাচনের 6 বছর পর জিএস হতে পারেন রাশেদ খান। ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্প্রতি একটি হিব্রু ভাষার সংবাদপত্র অনুমান করে বলেছে, কাতারের পর তুরস্ক ইসরায়েলের পরবর্তী আগ্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে এবং এ ধরনের ঘটনা ভয়াবহ পরিণতি বয়ে আনবে। ইসরায়েলি পত্রিকা হারেজ এক বিশ্লেষণে লিখেছে, যদি ইসরায়েল তার পরবর্তী আগ্রাসী পদক্ষেপ হিসেবে তুরস্ককে টার্গেট করে এবং আঙ্কারা তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তবে এর ফলাফল কেবল পশ্চিম এশিয়ার যুদ্ধ তালিকায় একটি নতুন সংখ্যা যোগ করা নয়, বরং এটি হবে এক ধরনের কৌশলগত ভূমিকম্প যা বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে। হারেজ উল্লেখ করেছে, কয়েকদিন আগে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেট দাবি করেছিল তুরস্কে অবস্থানরত হামাসের একটি সেল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, যা তারা নস্যাৎ করেছে। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করে। এ প্রসঙ্গে হারেজ লিখেছে, এই প্রকাশ্য অভিযোগ একটি বিতর্কিত প্রশ্ন উত্থাপন করেছে, তুরস্ক কি কোনো ইসরায়েলি মন্ত্রীকে হত্যার জন্য হামাসকে সাহায্য করতে পারে? যদি এই ষড়যন্ত্র সফল হতো তবে ইসরায়েল তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে আখ্যা করতে পারত। এই হিব্রু দৈনিকটি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাতের বীজ এমন মাত্রায় বৃদ্ধি পেয়েছে যে অনেক কর্মকাণ্ডকে যুদ্ধমূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। পত্রিকাটি আরও লিখেছে, ইসরায়েল তুরস্ক বৈরিতা পারস্পরিক, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক প্রথমবারের মতো প্রকাশ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে অটোমান সাম্রাজ্যের হাতে আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিয়েছেন। এ ধরনের তীব্র বাকযুদ্ধ কেবল প্রদর্শনীমূলক নাটক নয়, বরং তা বাস্তব উত্তেজনার প্রতিফলন। পত্রিকার বিশ্লেষক মনে করেন, আঙ্কারার ইসরায়েল বিরোধী মনোভাব এখন এক অটল নীতি হয়ে দাঁড়িয়েছে, যার প্রধান চালিকা শক্তি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ানের ব্যক্তিগত এজেন্ডা। হারেজ আরও লিখেছে, কাতারের সিনিয়র হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের আকস্মিক হামলা আঙ্কারার জন্য এক সতর্কবার্তা ছিল। এখন প্রশ্ন উঠছে, যদি ইসরায়েল দোহায় হামাসকে নির্মূল করার চেষ্টা করতে পারে, তাহলে কি তা তুরস্ক তাদের এজেন্টদের লক্ষ্য করতে পারে না? এই পত্রিকাটির মতে, বর্তমানে তুরস্ক ইসরায়েল যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি লুকিয়ে আছে লুকোচুরি হত্যা বা বাকযুদ্ধে নয়, বরং সিরিয়ার উপর তাদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতায়। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ।
বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্র সই করেন বলে জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি এবং ডন। প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে করা হয়েছে। প্রতিবেদনে এএসপিএ জানিয়েছে, বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী, অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়েও মত বিনিময় করেন। চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে জিজ্ঞাসা করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল। এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।